এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। সূত্র মারফত এই খবর আমরা জানতে পারছি। এই মুহূর্তের অত্যন্ত সবথেকে বড় খবর, শুধুমাত্র TV9 বাংলায় এই এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য, সবার আগে আপনাদের জন্য TV9 বাংলায় সেই খবর। ইতিমধ্যে বৈঠকের সময় পিছিয়ে দেওয়া, দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবথেকে বড় খবর শুধুমাত্র TV9 বাংলায়। আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। আগামীকাল কিছুক্ষণের জন্য নীতি আয়োগের বৈঠকে তিনি থাকবেন, বৈঠকে যোগ দেবেন, কথা দিয়েছিলেন তাই যাচ্ছেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লাইভে। জ্যোতির্ময়, তিনি যাবেন কিনা এই নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল, কিন্তু কথা দিয়েছিলেন তাই কিছুক্ষণের জন্য যাবেন, এমনটা এখনো পর্যন্ত আমরা এই আপডেট দর্শকদের জানিয়েছি। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে জ্যোতির্ময়। দেখো, গত 48 ঘন্টা ধরে যে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল, যে যেহেতু 5 রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের অভ্যন্তরে যে বিরোধী দলগুলি রয়েছে, সেই বিরোধী দল শাসিত 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া জোটের তরফ থেকে তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ দিল্লি আসবেন কিনা তা নিয়ে একটা জল্পনার জায়গা তৈরি হয়েছিল। তিনি গতকাল আসেননি, আজ সকালে যে খবর আমরা জানিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি আসছেন। কিন্তু তারপরেও সবথেকে বড় যে প্রশ্নচিহ্ন ছিল যে আদৌ কি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। এক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শনিবার তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। এবং সেই বৈঠকে তিনি যোগ দেবেন তার কারণ, যেহেতু তিনি আগে থেকে কথা দিয়েছেন এই নীতি আয়োগের বৈঠকের নিয়ম হচ্ছে যখন বৈঠক কবে হবে সেই সূচি নির্ধারিত হয়, সেই সময় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি আসতে পারবেন কিনা তা জ্যোতির্ময় আমি তোমার কাছে আসছি। জ্যোতির্ময়, একটু আমার সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি CPIM নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আমরা দর্শকদের জানালাম। নীতি আয়োগের বৈঠকে যোগদান নিয়ে এর আগে যে বয়কট, যে ইত্যাদি প্রভৃতি সবকিছু নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। তাহলে এই মুহূর্তে সিচুয়েশনের জল কোন দিকে গড়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার? মুখ্যমন্ত্রীর নীতিগত অবস্থানটা এত স্ট্রং, এত শক্তিশালী যে উনি কখনো যাবেন কখনো যাবেন না, এটাতেও আছেন ওটাতেও আছেন। উনি কখন কি করবেন তার ঠিক ঠিকানা থাকে না। সচরাচর নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যাননি, যখন রাজ্যের স্বার্থের প্রশ্ন ছিল কখনো যাননি, এবং ঘোষণা করেই হয়তো যাননি আমি যাচ্ছেন। এবারে যখন নীতি আয়োগের বৈঠকে উনি যাবেন বললেন, পরে দেখলেন যে বাকি কেউ যাচ্ছে না, কংগ্রেসের মুখ্যমন্ত্রী সহ অন্য কেউ যাচ্ছে না, উনি একদম ধরা পড়ে যাবেন। অথচ মোদিজির সঙ্গে কমিটমেন্ট রয়েছে, উনি যাবেন, মোদিজির সঙ্গে দেখা করবেন, উনি হেজিটেশন নিয়ে পড়েছেন এবং সেই কারণে যাবেন না বলে জানাচ্ছিলেন। আবার এখন পরে বুঝলেন যে মোদিজি একটি বিপদে পড়তে পারে, এখন নড়বড়ে আছে। এই সময় মোদিজি কাউকে ভরসা করতে চাইবেন, যেমন চন্দ্রবাবু নাইডুকে ভরসা করছেন, যেমন নীতিশ কুমারকে ভরসা করছেন। এই জায়গাতে নিজেকে সরিয়ে রাখতে মুখ্যমন্ত্রী রাজি নেন। এটা ঠিক যে ইন্ডিয়া তারা কেউ যাচ্ছে না, এটাও ঠিক যে ইন্ডিয়া এই মুহূর্তে একটু বাড়তি চাপের মধ্যে আছে, একটু দুর্বল আছে। ফলে এইরকম সময়তে মোদিজির পাশে থাকার বার্তা দেওয়াটা ওনার কাছে জরুরি। এটা রাজ্যের স্বার্থে যাওয়া নয়, এটা ওনার যে মনোভাব মোদিজিকে বার্তা দেওয়ার মতন, সেই মনোভাবের কারণে উনি যাচ্ছেন। আর উনি যদি রাজ্যের কারণে যেতেন তাহলে আগে থেকে সেটা স্পষ্ট থাকতো যে রাজ্যের এই ইস্যুতে এই কারণে আছে। এখন অনেক কথা বলবেন এই কারণে গেছি সেই কারণে গেছি, কিন্তু মোদিজির যাতে অসুবিধা না হয় অন্তত 1-to-1 করে আসার দরকার বলে মনে করছে, তাই আর। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সুজনবাবু। কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। আমি আরও একবার যাবো, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, যেটা বলছিলে তুমি, কিন্তু এইমাত্র সুজনবাবুর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার সদ্ভাব বজায় রাখতেই তার এই পদক্ষেপ। এক্ষেত্রে INDIA জোট সেটা সেকেন্ডারি, দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু পলিটিক্যাল এন্টিটি, এইটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারা মনে করছেন। কি বলবে?
দেখো, অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই যে প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে যে তাহলে কি ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কোথাও একটা বোঝাপড়ার অভাব হচ্ছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্পষ্ট একটি অবস্থান রয়েছে। তিনি বলছেন যে এই যে হঠাৎ করে প্রথমে 4টি রাজ্য, যেখানে আমরা দেখলাম যে ডিএমকের পাশাপাশি কংগ্রেসের 3জন মুখ্যমন্ত্রী তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারা এই ইন্ডিয়া জোটের বৈঠকে আসবেন না, তারা এই নীতি আয়োগের বৈঠকে আসবেন না। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি, অর্থাৎ ইন্ডিয়া জোটের অভ্যন্তরে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কোনো আলোচনা করেননি, বা ইন্ডিয়া জোটের তরফ থেকে কেউ কোনো ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে করেননি। ফলত তিনি নীতি আয়োগের বৈঠকে যে কথা তিনি দিয়ে রেখেছিলেন সেই কথা রাখতেই অন্তত ঠিক এই জায়গা থেকে জ্যোতির্ময়, ঠিক এই জায়গা থেকেই আমি তোমাকে আরো একবার থামালাম, তার কারণ তুমি যে বিষয়টা বললে এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আমি নিয়ে যাব। সৌম্য আইচ রায় এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, এক্ষেত্রে সরাসরি যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া জোট, সেই জোটের সমীকরণ এবং সদ্ভাব নিয়ে একটা প্রশ্ন উঠছে, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগদান করবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা স্পেসিফিক্যালি সেই খবর পাচ্ছি, কিন্তু যেখানে আপনাদের তরফ থেকে না যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল, তাহলে এটা কি কোনো না কোনোভাবে একটা সদ্ভাবের অভাব বা কোঅর্ডিনেশনের অভাব, কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষে বিজেপি একতরফা ভাবে যেভাবে বাজেট করে সারা রাজ্যের বিভিন্ন রাজ্যগুলোকে বঞ্চনা করেছে, তার ক্রাচকে শক্তিশালী করার জন্য সরকারকে কুর্সি বাঁচাও বাজেট করেছেন এবং অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে দিয়ে বাকিদেরকে বাদ দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠককে বয়কট করেছে। পাঞ্জাব, ডিএমকে, তামিলনাড়ু, এরকম অনেক আছে, তার মধ্যে কংগ্রেস শাসিত রাজ্যগুলো আছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় যাবেন না যাবেন সেটা তো উনি ঠিক করেন। আসলে ওনার ঠিক করাটা নির্ভর করে যে দিল্লির দাদা কতটা রেগে যাবে তার উপরে। এখন প্রধানমন্ত্রীকে উনি চটাতে চাইছেন না বোধহয়, বা কখনো মনে করছেন মানে সাম রাখি না কুল রাখি অবস্থা, তো ওনার এগুলো সব বেরিয়ে পড়ছে। আর যে অজুহাতটা উনি দেখাচ্ছেন, ওনাকে কেউ ফোন করেননি, আসলে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়, তখনও ওই ক্যান্ডিডেট নির্বাচনের সময় তিনি একই কথা বলেছিলেন, আমার সাথে কেউ আলোচনা করেনি। তাহলে আপনি যে ক্যান্ডিডেটকে ভোটদানে বিরত ছিলেন সেটা কি আলোচনা করেছিলেন? বা এখন আপনি যে যাবেন আপনি কি কাউকে জানিয়েছিলেন? আসলে তা নয়, আসলে এটা হচ্ছে দোদুল্যমানতা। এটা হচ্ছে যে আমি না গেলে যদি বিজেপি অসন্তুষ্ট হয় তাই হয়তো যাচ্ছেন। তবে আমি সৌম্যবাবু কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও আপনি যে কথা বললেন তিনিও তার কথার সুরও একই। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে ইন্ডিয়া INDIA এই অ্যালায়েন্স, এই জোটের ক্রেডিবিলিটি নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে। আপনার যদি নিজেদের মধ্যেই এই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া জোট মজবুত হওয়া কি করে সম্ভব? সারা ভারতবর্ষের রাজনীতিতে কোনো শেষ কথা বলে কিছু হয় না। ইন্ডিয়া জোটের মধ্যে কোথায়, ইন্ডিয়া জোটে অনেক পার্টনার আছেন, অনেক দল আছেন, সবাই সুষ্ঠুভাবে সংঘবদ্ধভাবে সারা ভারতবর্ষে কাজ করছেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে আইসোলেটেড মনে করেন তাহলে তো আমরা জোর করে কিছু করাতে পারবো না। কিন্তু কথা হচ্ছে ওনার ক্রিয়াকর্মে আমরা আগেও দেখেছি, ওনার কাজকর্মের দেখেছি, যেটা উনি সবসময় এই একটা দোদুল্যমান পরিস্থিতি এবং ডাইসি সিচুয়েশন ক্রিয়েট করেন, এবং যাতে সামও রাখি এবং কুলও রাখি, দুটি মানে বিজেপিও থাকলো, ইন্ডিয়া জোটও থাকলো, দাদাকেও চটালাম না, এদিকেও চটাল, মানে জল মাপছেন আর কি। ধন্যবাদ সৌম্যবাবু। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। কিছুক্ষণ আগে কথা বলছিলাম CPIM নেতা সুজন চক্রবর্তী, তিনিও যেমনটা বললেন অনেকটা একই সুর কংগ্রেস মুখপাত্রর কণ্ঠে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে যাওয়া এবং নীতি আয়োগ বৈঠকে যোগদান করা, তারা মনে করছেন শ্যাম রাখি না কুল রাখি, সেই দোদুল্যমানতা না রেখে দিল্লির দাদা কোটানকোট তিনিও যেরকম বললেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার এক প্রয়াস মাত্র, তারা সেইভাবে দেখছে। আমি আরও একবার জ্যোতির্ময়ের কাছে যাবো, আমার সহকর্মী জ্যোতির্ময়, কংগ্রেস এবং CPIM এর কণ্ঠে একই সুর, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিকে অর্থাৎ বিজেপিকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে চটাবেন না, তাই সদ্ভাব বজায় রাখতে এই পদক্ষেপ, একই সুর শুনতে পেলাম, কি বলবে? দেখো, এর পাশাপাশি সব থেকে যেটা প্রাসঙ্গিক হয়ে সামনে আসছে এই মুহূর্তে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনৈতিক কর্মসূচি কি।
সেই রাজনৈতিক কর্মসূচির দিকে কিছুটা আলোকপাত করলেই এই প্রশ্নের উত্তরটা কিছুটা স্পষ্ট হতে পারে, বা তৃণমূল কংগ্রেস যে বার্তাটা দিতে চাইছে সেই বার্তাটা আমাদের সামনে স্পষ্ট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দিল্লিতে তার দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। দুপুর 3টায় সেই বৈঠক হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গিয়ে বিকেল 4:30 5টায় হতে পারে। সেই বৈঠকের মূল আলোচ্য কি? সেই বৈঠকের মূল আলোচ্য সূত্র মারফত আমাদের সামনে যে খবর আসছে, সংসদের অভ্যন্তরে গত দুদিন ধরে পর্যায়ক্রমে কখনো সুকান্ত মজুমদার, কখনো নিশিকান্ত দুবে যেভাবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যেভাবে একাধিক বিবৃতি সংসদের ভিতরে এবং বাইরে আমাদের সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দিয়েছেন, তাতে বাংলা ভাগের অভিযোগ এই মুহূর্তে আবারও নতুন করে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। এবং সেই বঙ্গভঙ্গের যে অভিযোগ, সেই অভিযোগকে সংসদের অভ্যন্তরে কিভাবে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করা যায় সেই বিষয় নিয়েই সুনির্দিষ্ট রণকৌশল আজকের এই বৈঠকে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এই খবর আমাদের সামনে আসছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে কিভাবে সুর চড়ানো যায় আজকে সংসদে, আজকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল বা সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকের মূল আলোচ্য কিন্তু এই বিষয়টিই রয়েছে। দ্বিতীয়ত যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার পাশাপাশি তার পার্টিসিপেশনের ধরনটা কি হয়। যে খবর আমরা পাচ্ছি, তিনি কিন্তু পূর্ণাঙ্গ সময় এই নীতি আয়োগের বৈঠকে থাকবেন না, তিনি কিছুক্ষণ থেকে বেরিয়ে চলে আসবেন। কিন্তু যতদূর আমরা জানি যে নীতি আয়োগের বৈঠকের সুনির্দিষ্ট কিছু সিস্টেম রয়েছে, সেখানে একটা প্রেজেন্টেশন তুলে ধরা হয়। রাজ্যগুলির দাবি দাওয়া নিয়ে যেমন মুখ্যমন্ত্রীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন, চিফ সেক্রেটারি যেমন রাজ্যের কি কি দাবি সেই বিষয়টি তুলে ধরেন, কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রক বা এক্ষেত্রে যারা অফিসাররা রয়েছেন তারা এক্ষেত্রে কি করতে পারেন তারাও কিন্তু তার জবাব দেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। ফলত মুখ্যমন্ত্রী যদি কিছুক্ষণ যদি থেকে চলে আসেন, তিনি কি কোনো প্রতিবাদ রেজিস্টার করে আসবেন, নাকি সেক্ষেত্রে তার থাকাটা শুধুমাত্র একটা কম্পালশন থেকে, যেহেতু তিনি কথা দিয়েছেন, ফলত রাজনৈতিকভাবেও কিন্তু তার থাকার ধরনটা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে সিপিএম এবং কংগ্রেস যে অভিযোগটা করছে সেই অভিযোগের কিছুটা উত্তর আমাদের সামনে স্পষ্ট হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে থাকবেন, কিন্তু কিছুক্ষণের জন্য থাকবেন। কিছুক্ষণ শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, তার কারণ নীতি আয়োগের বৈঠকের কিছু সিস্টেম থাকে, কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী তার এই কিছুক্ষণ থাকাটা, সেখানে পূর্ণাঙ্গ সময় না থাকাটা, এটা কি প্রতিবাদের নামান্তর? তার কারণ এখনো পর্যন্ত ইন্ডিয়া শরিক দলের অন্যান্য যারা দল রয়েছে এবং তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু এই নীতি আয়োগে যারা এখনো পর্যন্ত বয়কট করেছেন, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আয়োগ বৈঠকে কিছুক্ষণের জন্য থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, কোন রাজনৈতিক বার্তা দেয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জ্যোতির্ময়।